আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে, ক্ষেত্র বিশেষে সমালোচনা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কালের কণ্ঠের সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার এটি সারা দেশকে তোলপাড় করে ফেলেছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খোলামেলাভাবে যে সকল কথাবার্তা বলেছেন, তাতে করে গত ১৭ মাসের যে সরকার, সেই সরকারের খাতগুলো, ঘাগুলো সব যেন দগদগে হয়ে সামনে চলে এসেছে। এবং তিনি যেভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যেভাবে তিনি জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন, তাতে করে বেশিরভাগ জনমত তার পক্ষে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জনরোষ রীতিমতো ফুঁসে উঠেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারের পর অনেকে নড়েচড়ে বসেছেন যে তিনি এই সময়টাতে সাক্ষাৎকার কেন দিলেন? আওয়ামী লীগের বুদ্ধিতে, কোনো গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে, নাকি বিএনপির গ্রিন সিগন্যালে? হতে পারে নানা কৌশল। সেই কৌশল কি? এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের সাম্প্রতিক যে অন্তরঙ্গ সম্পর্ক, বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা পাশাপাশি বসেছেন, পাশাপাশি হেঁটেছেন, একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের অনুষ্ঠানে বনানী কবরস্থানে যখন রাষ্ট্রপতি গেলেন, তখন তারেক রহমান সাহেব সেখানে দাঁড়িয়েছিলেন প্রায় ৮ মিনিট রাষ্ট্রপতির জন্য। এটি নিয়ে সবাই বলার চেষ্টা করেছেন যে হা হা হা, শহীদ জিয়া রক্ত বলে কথা, বেগম জিয়া রক্ত বলে কথা, ভদ্রতা কাকে বলে? তিনি আওয়ামী লীগ দলীয় একজন রাষ্ট্রপতি, তার জন্য ৮ মিনিট দাঁড়িয়ে থাকলেন, তার সম্মানে তাকে আগে এগিয়ে দিলেন, তার সঙ্গে হাত করমর্দন করলেন, হ্যান্ডশেক করলেন। এটা নিয়ে তারেক রহমান সাহেবের যারা লোকজন গুণমুগ্ধ, তারা প্রশংসায় ভাসছেন যে না, নেতা তো এরকমই হওয়া উচিত। অন্যদিকে যারা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তাকে একটু সমালোচনা করতেছেন, তারা টিটকারি করার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেব তিনি রাজকীয় ব্যক্তিত্ব নিয়ে তিনি করমর্দনের জন্য এক হাত বাড়িয়ে দিয়েছেন, আর শাহাবুদ্দিন চুপ্পু সেই হাত ২ হাত দিয়ে চেপে ধরেছেন। এটা আন্তরিকতা হতে পারে, এটা আনুগত্য হতে পারে, এটা মিনতি হতে পারে, এটা আকুতি হতে পারে, হোয়াট এভার মে বি। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার কোনো কালে এরকম সম্পর্ক ছিল না, বা সম্পর্ক থাকার কোনো কারণ নেই, রিজন নেই, যে কারণে তিনি ওইরকম একটা পরিবেশে, একেবারে শোকবহ একটা পরিবেশে, তাও আবার কবরস্থানে, যেন তেন জায়গায় নয়, কবরস্থানে দাঁড়িয়ে তিনি তারেক রহমান সাহেবের ২ হাত, মানে নিজের ২ হাত দিয়ে তারেক রহমান সাহেবের ১ হাত চেপে ধরবেন। গদগদ হয়ে কী বলেছেন আমরা জানি না। তার যারা সমালোচক, তারা বলার চেষ্টা করছেন, বাপু গো, আমাকে একটু রেখে দেয়া যায় না? বা আমাকে একটু রেখে দাও গো, বা আমাকে রাখলে তোমাদের অনেক কল্যাণ হবে। এই জিনিসগুলো টিটকারি করছে মানুষ। যেহেতু কথা হচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে কথা হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে কথা হচ্ছে, হ্যান্ডশেক নিয়ে কথা হচ্ছে, কাজে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কিছু কথা বলা দরকার। ইতিমধ্যে পেপারে এসেছে যে উদ্বোধনী রাষ্ট্রপতি সংসদ ডেকেছেন এবং সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তো এক্ষেত্রে যেটা ট্র্যাডিশন, সেটি হলো রাষ্ট্রপতি যে ভাষণটি দেন, এটি মন্ত্রী পরিষদ বিভাগ তৈরি করে দেয়, ক্যাবিনেট ডিভিশন তৈরি করে দেয়। আর ক্যাবিনেট ডিভিশন তৈরি করে সাধারণত সরকারের কথা, বিএনপি সরকারের কথা। সবাই বলাবলি করছে যে এবারের ভাষণে জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে শেখ হাসিনা এবং তার বাহিনী, তার তাবেদার, তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে নির্মমতা চালিয়েছে, যে গুলি করেছে, সেটাকে সাহিত্যের ভাষায় হৃদয় বিদারক করে সুন্দর একটি রচনা লিখে সেটি রাষ্ট্রপতিকে দিয়ে পাঠ করানো হবে। এটি রাষ্ট্রপতির জন্য খুবই বিব্রতকর। তিনি ছাত্রলীগের বাই প্রোডাক্ট, মুক্তিযোদ্ধা, এবং শেখ হাসিনা তাকে অনেক মহব্বত করে ওই পদে বসিয়েছেন।
পরবর্তীকালে তাদের মধ্যে কিছু টানাপোড়েন হয়েছিল, এটা সীমিত, কিন্তু তিনি কোনো অবস্থাতেই শেখ হাসিনা তার প্রতি যে দয়া দেখিয়েছেন, দাক্ষিণ্য দেখিয়েছেন, এটি তাকে কিয়ামতের ময়দানে পর্যন্ত শেখ হাসিনাকে কদমবুসি করতে হবে। এর কোনো বিকল্প নেই। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তো যে কোনো কিছুর বিনিময়ে শেখ হাসিনার বদনাম করা, বলা, যে কোনো রাষ্ট্রীয় কালচারের অধীনে থেকে তাকে এই কথাগুলো বলা তার জন্য রীতিমতো অবমাননাকর, কষ্টকর এবং নিজের বর্জ্য নিজে খাওয়ার মতো ঘৃণ্য একটি কাজ হয়ে যাবে। এখন এই কাজ করতে কি তিনি বাধ্য? মোটেও নয়। তিনি নতুন সরকার আসছে, তিনি পদত্যাগ করতে পারেন, পদত্যাগপত্র তিনি জমা দিতে পারেন, এমনকি তিনি বলতে পারেন যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি সংসদের অধিবেশন ডাকবেন না এবং নতুন রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তর করে তারপর তিনি যাবেন আর নতুন রাষ্ট্রপতি সংসদে বিদায়ী ভাষণ দেবেন। এটা তার জন্য কোনো বিষয় নয়। আর তিনি যখন গতানুগতিক এই কাজগুলো করবেন, আলটিমেটলি তার মুখ দিয়ে শেখ হাসিনার কথা বলতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে এবং তার নিজের কর্মকাণ্ড সম্পর্কেও তাকে বাজে কথা বলতে হবে। এখন তিনি এই কাজটি কেন করবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। ২ নম্বর হলো যে বিএনপি কেন তাকে দিয়ে এই কাজটি করাতে চাচ্ছে। যদি নেতিবাচক অর্থে আমরা ধরি, তাহলে বলতে পারেন যে এটা বিএনপির এক ধরনের উৎসব। মানে কোনো সন্তানকে দিয়ে যদি তার পিতাকে গালি দেওয়া যায়, তারপরে কোনো কন্যাকে দিয়ে যদি তার মাকে গালি দেওয়ানো যায়, কোনো জামাতাকে দিয়ে যদি তার শ্বশুরকে চর থাপ্পড় মারা যায়, এটা দেখতে যারা এই কাজটি করান তাদের জন্য ভীষণ রকম আনন্দদায়ক এবং এটি অসাধারণ একটি দৃশ্য তাদের জন্য। তো সেই কাজটি বিএনপি যদি করাতে পারে, শেখ হাসিনাকে তারা গালাগালি করলেন না, তারা কিছুই বললেন না, তারা বরং রাষ্ট্রপতিকে দিয়ে বলালেন এবং সব ক্ষোভ, ক্রোধ এগুলো রাষ্ট্রপতির উপরে গিয়ে পড়লো। আওয়ামী লীগের লোকজন বলবে হায় হায় স্যা স্যা, এত বড় একটা বেঈমান। মির্জাফর তো অনেক ভালো ছিল, মোশতাক তো অনেক ভালো ছিল, মোশতাক কার্যত বঙ্গবন্ধুকে তো এভাবে গালাগালি করে নাই। তো এই চুপ্পু কী করলো, আমরা কি করলাম, ছি 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 ছি, এই ধরনের কথাবার্তা হতে থাকবে এবং চুপ্পু সাহেবের শরীর ভালো, স্বাস্থ্য ভালো, তিনি হয়তো আরও দীর্ঘদিন জীবিত থাকবেন। আর রাষ্ট্র ক্ষমতা কী জিনিস, এটি কচুর পাতার পানির মতো, আজ আছে তো কাল নেই। এই যে ইনুস সাহেবের এত ক্ষমতা আজ নেই, শেখ হাসিনার এত ক্ষমতা আজ নেই, তারেক রহমান সাহেবের এত ক্ষমতা কাল যে থাকবে, নট লাইক দ্যাট। আবার যে তারেক রহমান সাহেব চলে গেছিলেন, তিনি ফিরে এসেছেন, আবার যে আওয়ামী লীগ চলে গেছে সে যে আবার আসবে না, তাও তো কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি আসে, তাহলে তারেক রহমান সাহেবের আগে এই যে তাদের যে চুপ্পু সাহেব, এদেরকে ডলা দেবেন বেশি। চুপ্পু সাহেব এবং চুপ্পু সাহেবের মধ্যে যারা আছেন তাদেরকে ডলা এমনভাবে ডলা দেবেন, পাটার উপরে রেখে পুঁতা দিয়ে মরিচ যেভাবে বাটে ওইভাবে বাটনা দেবে যদি শেখ হাসিনা জীবিত থাকে, এবং সেটা চুপ্পু সাহেব খুব ভালো করে জানে। ফলে এখানে চুপ্পু সাহেবকে একটা ঝুঁকি নিতে হচ্ছে, ভীষণ রকম ঝুঁকি নিতে হচ্ছে এবং সেই ঝুঁকিটা তিনি যে নিচ্ছেন বা নিবেন, এটা এমনি এমনি তিনি নেবেন না। তিনি এত বোকা ব্যক্তি নন। তিনি বিএনপির কাছ থেকে তার মেয়াদের পূর্ণ গ্যারান্টি এবং সেফ এক্সিটের গ্যারান্টি না পাওয়া পর্যন্ত তিনি এই ঝুঁকি নিয়েছেন, নিবেন বলে আমার বিশ্বাস হচ্ছে না। বাকিটা তার ব্যাপার। এটা গেল চুপ্পু সাহেবের ব্যাপারে কথা। দ্বিতীয়ত হলো যে শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়াটা তার মেয়াদ পর্যন্ত কিংবা এরপরেও সে যদি বিএনপিতে যোগ দেয়, অসুবিধাটা কী? কত মানুষ যোগ দিচ্ছে না? আমিও তো বিএনপিতে যোগ দিয়েছিলাম, সমস্যা কী? এতে সুবিধা হলো বহু। আমি এখানে ৭টা সুবিধার কথা বলছি, আসলে এখানে শত শত সুবিধা রয়েছে। সেই সুবিধা হলো যে গত ১৭ মাসে যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, সেই কর্মকাণ্ডের ধারাবাহিকতা একটা নির্বাচন হয়েছে। এখন রাষ্ট্রপতি যদি হাটে হাড়িয়ে ভাঙেন, যেমন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তারপর প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য বিচারপতিদের যে অভিশংসন, সেটা নিয়ম মোতাবেক হয়নি, হাইকোর্টের পুনর্গঠন হয়নি। এই বিষয়গুলো যখন রাষ্ট্রপতি তার মুখ দিয়ে বলবেন, অথবা তিনি এই বিষয়গুলো ধামাচাপা দেবেন না, অথবা বঙ্গভবনে যে ডকুমেন্টেশনের দরকার আছে, রাষ্ট্রপতি যদি এখন বিএনপির সাথে যুক্ত হন এবং তিনি যদি ব্যাকডেট দিয়ে
যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো তিনি তৈরি করেন, অনেকগুলো ডকুমেন্ট তার সাইন করা প্রয়োজন পড়বে, স্বাক্ষর করা প্রয়োজন পড়বে, এবং সেগুলো তিনিও ভাবেননি, বিএনপিও ভাবেননি। তো সেই জিনিসগুলো যদি তিনি ওখানে বসে বসে করেন, তাহলে এই যে তারেক রহমান সাহেবের ক্ষমতা গ্রহণ, নির্বাচন করা, সরকারের স্থায়িত্ব, এগুলোর একটা কন্টিনিউটি থাকবে, ধারাবাহিকতা থাকবে, সাস্টেনেবিলিটি থাকবে, কনসিস্টেন্সি থাকবে। কিন্তু যদি উনি চলে যান, বিদেশে চলে যান, বই লিখেন, এই যে জিনিসগুলো বর্ণনা করেন, সেটা আজকে না হোক, কালকে না হোক, কোনো দিন যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, গণেশ উল্টে যায়, তখন এর প্রত্যেকটা জিনিসের জন্য বহু মানুষকে ফাঁসির দড়িতে চড়তে হবে। বোঝার চেষ্টা করেন, শেখ হাসিনা পুরো যে সংবিধানকে যেভাবে সংশোধন করে গিয়েছিলেন, তাতে করে মানে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের ব্যাপারে যে সকল মারাত্মক অপরাধের কথা বলা হয়েছে, এইগুলো এছাড়া প্রায় ১৩৭টি যে অধ্যাদেশ জারি হয়েছে, সেই অধ্যাদেশের ভূত ভবিষ্যৎ, এর বাইরে এই যে নির্বাচনের আগে পরে যে ঘটনাগুলো ঘটেছে এবং নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে সকল কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে করে শাহাবুদ্দিন সাহেবকে রেখে যদি অনেক কিছু ছাইচাপা দেয়া যায়, ধামাচাপা দেয়া যায়, সেটা বিএনপির জন্য হয়তো নিরাপদ। অন্যদিকে জনাব চুপ্পু যেভাবে তারেক রহমান সাহেবের প্রতি আনুগত্য দেখাচ্ছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, তারপরে ওনাকে দেখতেও তো বেশ অন অ্যাভারেজে বাংলাদেশে লোকদের যে চেহারা, উনি চশমা পরলে, কোট পরলে, হাঁটলে রাষ্ট্রপতির মতোই মানায়। তারেক রহমান সাহেবের পাশে যে হেঁটে যাচ্ছিলেন, তাকে কিন্তু রাষ্ট্রপতি সাহেবের মতোই মানায়। কিন্তু এখানে যদি আপনি ইয়াজউদ্দিন সাহেবকে ধরেন, এমনকি জিল্লুর রহমান সাহেব ছিলেন একটু খাটো লোক, এমনকি হামিদ সাহেব ছিলেন, সেই তুলনায় মানে আমাদের যে শাহাবুদ্দিন চুপ্পু অনেকটা উনি নায়কের মতো, দেখতেও সুন্দর, লম্বা চূড়া, গায়ের রঙও ভালো, মানে মানে এটা মানায়, একটা রাষ্ট্রপতি, একটা দেশের রাষ্ট্রপতি, সেটা মানায়। বঙ্গভবনের বাসিন্দা রূপে তাকে বেশ মানিয়ে গেছে। তাহলে তারেক রহমান সাহেবের পাশে যদি এরকম একজন রাষ্ট্রপতি থাকেন, যার একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তিনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আইনের ব্যাকগ্রাউন্ড আছে, রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে, আর তিনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে দেখো দেখো আমি কত উদার, যে আমি আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি তাকে রেখে দিয়েছি। এটাই হলো বিএনপির সৌন্দর্য। তো এই প্রচার এবং প্রোপাগান্ডা করার জন্য, কথা বলার জন্য, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো বিষয় ধামাচাপা দেওয়ার জন্য, অনেকগুলো বিষয় ছাই চাপা দেওয়ার জন্য যদি বিএনপি সিদ্ধান্ত নেয় যে রাষ্ট্রপতি চুপ্পুকে আরও কিছুদিন রেখে দিবেন, তাহলে এই যে লোকজন যেটা সন্দেহ করছে যে রাষ্ট্রপতি হয়তো আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছে বা বেইমানি করতে যাচ্ছে, তাহলে সেটি হয়তো দালিলিক রূপ পাবে। আবার অন্যদিকে যদি রাষ্ট্রপতিও ঠিক নিজের সেফ এক্সিট থেকে শুরু করে অন্যান্য বিষয়ে চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে তার জন্য একটা বিকল্প, যে সে যদি একটা সুযোগ পায়, তাহলে সুযোগ কে না নেয়, তিনিও সেই সুযোগ নিয়ে নিতে পারেন। তো দেখা যাক, রাজনীতি চলছে, জটিল কুটিল চাল চলছে একের পর এক, এবং কোন চালে কোন মন্ত্রী এমপি, কোন রাজা বাদশা কুপোকাত হয়, আর কোন চালে রাজা